আমি এসবের কিছুই জানতাম না আব্বা। মহেন্দ্র যে এমন কিছু করবে আমি কখনোই ভাবিনি। তোমার বোনকে হোস্টেল থেকে বাড়িতে ফিরতে বলবে শিগগিরই। সমাজে কি আমার সম্মান নেই? আমি তাকে আমার সামনে 24 ঘন্টার মধ্যে দেখতে চাই। ঈশান মাথা নাড়িয়ে চলে গেল। নিজের রুমে গিয়ে প্রাণ খুলে হাসল সে। তার হঠাৎ করেই মনে হলো ভালোবাসা সুন্দর। ধরে রাখতে জানলে ভালোবাসা কখনো হারায় না, কখনোই না। 24 ঘন্টার ভিতরে মাহিদ ও ইরাবতী হাজির হলো ঈশানদের বাড়িতে। ঈশানের বাবা গম্ভীর মুখে মাহিদকে পর্যবেক্ষণ করলেন। তুমি আমার মেয়ের জন্য নিজ ধর্ম ত্যাগ করেছো? মাহিদ হাসল। না। ইরাবতীর বাবার চোখ ছোট ছোট হলো। তাহলে? আঙ্কেল, আমি যদি আপনার মেয়েকে শুদ্ধ ভালোবেসে ধর্ম পরিবর্তন করে থাকি তো সেটা অন্যায়। আমি সবার আগে ধর্মকে ভালোবেসেছি, ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে পরিপূর্ণ করেছি। সেই সাথে এতদিন ধরে মনে আটকে থাকা এক বাধা অতিক্রম করেছি। সব যন্ত্রণা সরে গিয়ে শান্তিরা উদয় হয়েছি। এটা সম্ভব হয়েছে এই ধর্মকে ভালোবাসার কারণে। সেজন্য আমি কখনোই বলবো না যে আপনার মেয়ের জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। হ্যাঁ, আপনার মেয়েও একটা কারণ ছিল, কিন্তু আমি যখন বুঝতে পেরেছি তখন হুজুরের সাথে কথা বলেই মন থেকে ইসলাম গ্রহণ করেছি। ইরাবতীর বাবা প্রশ্ন করলেন। তোমার পরিবার? পরিবার বলতে মা রয়েছে, কি চাকরি করো? প্রাইভেট কোম্পানিতে। তোমার ধর্ম গ্রহণ করার ব্যাপারটা আমাকে শিওর হতে হবে। সাথে জানতে হবে তুমি যা বলছো তা সত্যি কি না। তুমি আমার টার্গেটে থাকলে তুমি কখনো আর চোখ মেলে দুনিয়া দেখতে পারবে না। মাহিদ হাসল। জি আচ্ছা। জীবন থেকে চলে গেছে আরও একটি বছর। তটিনী, রুদ্র, ইরাবতী, মাহিদ, রূপান্তর, মিনহাজ সুইজারল্যান্ডে হানিমুনের টিকিট কেটেছে। এই মুহূর্তে 3 দম্পতি প্লেনে চড়ে বসেছে। মাহিদ ও ইরাবতীর এক হওয়াটা ছিল অবিশ্বাস্য এক ব্যাপার। দুজনের যখন বিয়ে হলো তখন তটিনী বিস্ময় নিয়ে বলেছিল, মিরাক্কেলটা ঘটলো কিভাবে? কিন্তু উত্তরটা সে পায়নি। তবে মনে মনে সেই ব্যক্তিটার জন্য অসংখ্য দোয়া করেছে যে এই মিরাক্কেলটা ঘটাতে সাহায্য করেছে মাহিদকে। ইরাবতী মাহিদের কাঁধে মাথা রেখে বসে আছে প্লেনের ভেতরে। মাহিদ ইরাবতীর হাতের মুঠোয় নিজের হাত নিয়ে প্লেনের জানালা দিয়ে আকাশ দেখতে ব্যস্ত। তন্মধ্যে ইরাবতী চোখ খুলে প্রশ্ন ছুড়ল, সেই ব্যক্তিটার কথা কিন্তু জানালেন না। কোন ব্যক্তি? তিনি যিনি আমাদের সম্পর্কে একটি পরিণতি করতে তোমাকে সাহায্য করেছিলেন। কে সে? মাহিদ হাসল। গালের টোলে অসম্ভব সুন্দর লাগলো সেই হাসি। তাকে তুমি চেনো ইরাবতী? আমি যখন কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না তখন আমার মাথাতে হুট করে সেই ব্যক্তির নাম এসেছিল। আমি এর আগে তার সাথে তেমন করে মিশিনি। 1-2বার হাই হ্যালো বলেছিল হয়তো ঈশানের জন্য, কিন্তু সেই অপরিচিত ব্যক্তিটি যে আমার বিপদের সময় শুভাকাঙ্ক্ষী হবে সেটা আমি ভাবতেও পারিনি। ইরাবতীর কণ্ঠে কৌতূহল। কে সে? রুদ্র ইরফান। রুদ্র ভাই? ইরাবতীর সামনে সিটে বসা তটিনী ও রুদ্র। রুদ্রের কানে ইয়ারফোন গোজা। তটিনী পেছনের সব কথা শুনেছে। নিজের এতদিনের কৌতূহল কমলো তার আজ। তার হঠাৎ করেই মনে হলো তার মানুষটা ম্যাজিক জানে। হি ইজ আ ম্যাজিশিয়ান। তটিনী আবেগে রুদ্রকে জড়িয়ে ধরল। রুদ্র ইয়ারফোন খুলে তটিনীকে নিজের সাথে মিশিয়ে নিল। তটিনী এহেন প্রশ্রয়ে নেচে উঠল। রুদ্রের সাথে একেবারে মিশে যেতে চাইল, কিন্তু হায়, সিট বেল্টের জন্য তা পারল না। রুদ্র সেটা বুঝতে পেরে হাসল। তটিনীর মাথাটা নিজের কাঁধে রেখে এক হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরল। এভাবে থাকো, না হলে ঘাড় ব্যথা করবে। ফ্লাইট পরেই বুকে লেপ্টে থাকার অফুরন্ত সময় পাবে। তটিনী বাচ্চাদের মতো ফেস করে তাকালো। রুদ্র গাল টিপে দিয়ে বলল, আপনি এত কিউট কেন রুদ্র ভাই? রুদ্র চোখ রাঙিয়ে বলল, কোন জন্মের ভাই হই তোমার? তটিনী জিহ্বা কাটলো, দাঁত বের করে হেসে বলল, সরি। রুদ্র গম্ভীর স্বরে বলল,
এই অপরাধের শাস্তি হিসেবে তুমি আমাকে এক্ষুনি ফটাফট 2-3টা চুমু খাবে। ফার্স্ট। তটিনী আর কথা বাড়ালো না। রুদ্রের গালে কপালে থুতনিতে ফটাফট চুমু খেলো। রুদ্র মন খারাপ করে বলল, ঠোঁট কি দোষ করেছে? তটিনী শার্টের উপরেই রুদ্রের বুকে চুমু খেলো। হেসে বলল, সেটা ফ্লাইট শেষ হওয়ার পর দিব, এখন দিলে দুর্বল হয়ে যাবেন আপনি স্যার। রুদ্র চোখ বড় বড় করে তাকালো। আমাকে তোমার এত দুর্বল মনে হয়? লিসেন, তুমি যদি আমার সামনে পোশাকবিহীনও দাঁড়িয়ে থাকো তবুও আমি সহজে দুর্বল হব না। ও আচ্ছা, তাই নাকি? অফকোর্স। তটিনী রুদ্রের ঠোঁটে ফটাফট চুমু দিতে লাগলো। রুদ্র থরথর করে ঘামতে লাগলো। হাত দিয়ে তটিনীর ঠোঁট চেপে ধরে বলল, থামো এবার। তটিনী নাক ফুলিয়ে বলল, কেন থামবো? আপনি না দুর্বল হন না? তুমি এখন প্লেনে বসে ঝগড়া করবে? তটিনী মুখ ফুলিয়ে সরে গেল। রুদ্র নিজের সাথে জড়িয়ে ধরে বলল, যা পরীক্ষা নেওয়ার প্লেন থেকে নেমে দিবে, তখন মানা করব না, তবু মুখ গোমড়া করে রেখো না, হাসো। তটিনী দাঁত কেলিয়ে হাসলো। রুদ্র সেটা দেখে নিজেও হেসে ঠোঁট বুলিয়ে নিল তটিনীর কপালে। রূপান্তর ও মিনহাস বসেছে ইরাবতীদের সোজাসুজি সিটে। রূপান্তর ও মিনহাস একে অপরের সাথে ঝগড়া করেছে। তাদের ঝগড়ার বিষয়টা হলো সুইজারল্যান্ডে হানিমুনে আসা। মিনহাসকে ছুটি নিতে অনেক কষ্ট করতে হয়েছে। রীতিমতো দ্বিগুণ পরিশ্রম করে তারপরে সে ছুটি ম্যানেজ করেছে। একজন ইন্টার্নশিপ ডাক্তার সে। ছুটি পাওয়াটা তার জন্য অনেক কষ্টকর, তার উপর ইন্টার্নির শেষ পর্যায়ে সে। কিন্তু তার মহারানীর জিদের জন্য ছুটি নিতেই হলো। সেজন্য দুজনে এয়ারপোর্টে আসার আগে ঝগড়া করেছে। মিনহাস সেই কখন থেকে রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু রূপান্তর টু শব্দটাও করছে না। সে প্রতিজ্ঞা করেছে আজ মিনহাস চিৎকার করে মরে গেলেও সে কথা বলবে না। মিনহাস অনেক খুঁজে রূপান্তরের মনোযোগ পাওয়ার পথ পেল। সে কেশে রূপান্তরের দৃষ্টি আকর্ষণ করে বলল, আচ্ছা, তোমার আমাদের বিয়ের কথা মনে আছে? ওই যে আমি তুমি তটিনী বাজে গলিতে ঢুকে পড়েছিলাম, তারপর আমাদের পুলিশ ধরে নিয়ে গেল, মনে পড়ে? তারপর পুলিশের থেকে বাঁচতে তোমাকে বিয়ে করতে হয়েছে। রূপান্তর উৎফুল্ল হয়ে বলল, রুদ্রভাই এসে আমাকে তোমাকেও টুটিনিকে ছাড়িয়ে এনেছেন, কিন্তু বিয়ের শর্তে। ওখানে তোমার আমার বিয়ে হলো, তারপর আমাদের ছেড়ে দেওয়া হলো। ভাগ্যে সেদিন রুদ্রভাই এসেছিলেন, নাহলে তো আমাদের সহজে ছাড়তোই না ওরা। আর রাগ আছে? রূপান্তর মুখ ফুলিয়ে বলল, তোমার উপর আমি কখনো রাগ করিনি, অভিমান করেছিলাম। কতটুকু? খুবই সামান্য। মিনহাস ভাবুক স্বরে বলল, আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কে? তোমার, আমার, মাহিদ, ইরাবতী সবারই কিন্তু বিয়েটা রুদ্র ভাইয়ের বদৌলতেই হয়েছে। এটা কি কোইন্সিডেন্স? না, তবে পৃথিবীতে চমৎকার অনেক মানুষ রয়েছেন যাদের সবসময় অন্যের বিপদে পাশে পাওয়া যায়। কোনো কল্পনা ছাড়াই তারা কিভাবে যেন সব জায়গায় নিজের ভূমিকা রেখে ফেলে। রুদ্রভাই হলেন তেমনই একজন মানুষ। এমন অসাধারণ একজন মানুষ আমার বেস্ট ফ্রেন্ডের বর, সেটা ভাবতেই আমার কত ভালো লাগে। মিনহাস রূপান্তরকে আলতো করে নিজের সাথে মিশিয়ে নিল। আকাশে অন্ধকার নেমে আসছে। এটা রূপান্তরের প্রথম প্লেনে ওঠা হলেও সে কিভাবে যেন কোনো নার্ভাসনেস ছাড়াই বসে আছে। মিনহাস এর আগে অনেকবার উঠেছে ঢাকা টু সিলেট যাতায়াত করার জন্য, তবে মানতে হবে তার বউটা অনেক সাহসী। মিনহাস আলগোছে রূপান্তরের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তার মনে হলো রূপান্তরের জোড়াজুড়িতে না আসলে এই সুন্দর মুহূর্তটা মিস করে যেত সে। প্লেনের সব লাইট অন করা। তটিনী গুনগুন করে গান গাইছে, তার অস্পষ্ট হয়ে রুদ্রের কানে যাচ্ছে। রুদ্র হেসে বলল, আর একটু জোরে গাইতে পারো তো? আপনি শোনান না? তটিনী রুদ্রের কানে ফিসফিস করে বলল, কয়েক ঘন্টা পর শুধু গান না, তোমার কানে সারে গামাপা বাজবে, প্রস্তুত হও। তটিনী ভ্রু কুচকে বলল, কিসের সরি মাপা? রুদ্র নিরীহ চোখে তাকিয়ে বলল, সুইজারল্যান্ডে সেই বিছানা কাঁপাতে যাচ্ছি আমরা, ভুলে গেলে? রুদ্র চোখ মারতেই তটিনী লজ্জা পেল। কি ফাজিল তার বরটা।
তটিনী দু হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। রুদ্র মৃদু মৃদু শব্দ করে হাসছে। তটিনীর ভালো লাগছে, পাশের মানুষটা নিজের ভাবতেই আরও ভালো লাগছে তার। তটিনী হাতের আঙুলের ফাঁক গলিয়ে রুদ্রকে দেখলো। তার হঠাৎ করেই মনে হলো রুদ্র ইরফান নামক এই পুরুষটি শুধুমাত্র একজনের বেলাতেই অসম্ভব দুর্বল হয়ে পড়ে, একটুতেই হার্ট হয়, একটুতেই রাগ করে। সেই শুধুমাত্র মানুষটা তটিনী নিজে। তটিনীর সুখ সুখ অনুভূতি হলো। এমন চমৎকার মানুষ তার নিজের, সেটা সে কল্পনাও করেনি। ছোট থেকে রুদ্রকে সেই চোখে দেখেইনি কখনো, কিন্তু কিভাবে যেন হঠাৎ অনুভূতি জেগে গেল। মানুষটা হঠাৎ করে নিজের সাথে তাকে জড়িয়ে নিল। তটিনীর ভাবনার মাধ্যমে নিজেকে সেই মানুষটার সাথে মিশে যেতে দেখল সে। মানুষটা তার কপালের চুলগুলো কানে গুজে দিচ্ছে। তটিনীর হঠাৎ করে চিৎকার করতে ইচ্ছে করলো। চিৎকার করে সবাইকে জানাতে ইচ্ছে হলো তার পাশে বসা এই চমৎকার ছেলেটি শুধুই তার, একমাত্র তার মানুষ, তার জীবনের একমাত্র ম্যাজিশিয়ান রুদ্র ইরফান।